নজিরবিহীন ঘটনা। দুদিন আগেও যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে ভোট দিতে পারবেন, অর্থাৎ দুদিন আগেও যদি ভোটার লিস্টে নাম ওঠে ভোট দেওয়া সম্ভব হবে। ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়, সেই প্রভিশন থাকলো, সেই সুযোগ থাকলো। ভোটের 48 ঘন্টা আগেও নাম উঠতে পারে তালিকায়, ভোট দেওয়ার সুযোগ মিলতে পারে। এই এক নজিরবিহীন নির্দেশ সুপ্রিম কোর্টের। কি নির্দেশ জানবো সুপ্রিম কোর্ট চত্বর থেকে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন মৈত্রেয়ী। নিঃসন্দেহে নজিরবিহীন, যাদের নাম বাদ পড়েছিল বারবার এই প্রশ্নই উঠছিল যে ট্রাইব্যুনালে কবে তাদের বিচার শেষ হবে, অর্থাৎ ট্রাইব্যুনালের পরে আদৌ তাদের নাম উঠলেও তারা এবারেও ভোট দিতে পারবেন কিনা। শেষমেশ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে 23 তারিখে ভোট, যদি 21 তারিখেও নাম উঠে যায় তালিকায় তিনি এবার ভোট দিতে পারবেন। যদি 29 তারিখে ভোট, 27 তারিখেও যদি নাম উঠে যায় তাহলে তিনি ভোট দিতে পারবেন। নির্দেশ কি, কেন, কোন পর্যবেক্ষণের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশ? অথবা দেখো, সর্বোচ্চ আদালতের কাছে যারা মামলাকারীরা ছিলেন তাদের তরফ থেকে বারবার করে এই বক্তব্যটা তোলা হচ্ছিল যে যারা আবেদন করেছেন, যারা ট্রাইব্যুনালে দ্বারস্থ হয়েছেন, সেই সমস্ত আবেদনকারীদের মধ্যে অসংখ্য বৈধ ভোটার রয়েছেন এবং ভোট দেওয়া তাদের অধিকার। ফলে যদি ট্রাইব্যুনালের ওপর কোনো সময়সীমা বেঁধে দেওয়া না হয় বা সেই সমস্ত মানুষদের যদি ভোটাধিকার না দেওয়া যায় তাহলে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত গত শুনানির দিন, অর্থাৎ 13ই এপ্রিল, যখন শেষবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়েছিল সর্বোচ্চ আদালতে, সেই সময় তারা কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন এবং এবার নির্দেশে কি জানানো হলো, সর্বোচ্চ আদালত তাদের নির্দেশে তারা জানালো যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল তাদের মতো তারা কাজ করবে এবং অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেরকমভাবে তারা এক একটি মামলার বা এক একটি আবেদনের নিষ্পত্তি করবে সেই অনুযায়ী সেই নাম যুক্ত করতে হবে। এবং এক্ষেত্রে তারা 2 দফা নির্বাচনের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন যে 21 এবং 27 তারিখের দুটি কাট অফ ডেট তারা বেঁধে দিয়েছেন, অর্থাৎ 21 তারিখের মধ্যে প্রথম দফার জন্য এবং 27 তারিখের মধ্যে দ্বিতীয় দফার জন্য যে সমস্ত ভোটারের নাম এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে ক্লিয়ার হবে, অর্থাৎ তাদের আবেদনের নিষ্পত্তি হবে বা তাদেরকে বৈধ ভোটার হিসেবে যদি বলা হয় বৈধ ভোটার হিসেবে, অথবা যদি তাদেরকে অবৈধ ভোটার বলা হয় সেক্ষেত্রে দাঁড়িয়েও অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের যাদের আবেদনের নিষ্পত্তি করবে এবং সেই আবেদনের নিষ্পত্তির পরে যারা বৈধ ভোটার হিসেবে চিহ্নিত হবেন তাদের জন্য একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেই ভোটাররা তারা কিন্তু ভোট দেওয়ার অধিকার পাবেন এই 2026-এর নির্বাচনেই। দেখো, ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি নিয়ে কিন্তু সন্দেহ ছিল না। সর্বোচ্চ আদালতও তারা বলেছিল যে এই নির্বাচনে যদি তারা ভোট দিতে না পারেন তাদের ভোটাধিকারের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা থেকে যারা তারা সার্বিকভাবে বঞ্চিত না হন সেটা সুনিশ্চিত করতে চায় সর্বোচ্চ আদালত। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা সেই প্রশ্নটা বারবার করে উঠে আসছিল। সেই সমস্ত বৈধ ভোটারদের অধিকারটা কি হবে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের বিশেষ ক্ষমতা, আর্টিকেল 142-এ যে সংবিধানের যে আর্টিকেল 142-তে যে বিশেষ ক্ষমতা দেওয়া রয়েছে সর্বোচ্চ আদালতের উপর, সেই ক্ষমতার প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট এবং তারা জানিয়ে দিয়েছে যে ভোটের 2 দিন আগে পর্যন্তও যদি বৈধ বা অবৈধ ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়, যেহেতু ক্লেমস এবং অবজেকশনস দুটোই জমা পড়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে এবং তারা দুটি বিষয় নিয়ে বিচার করবেন, অর্থাৎ কোনো ব্যক্তি যিনি বর্তমানে ভোটার তালিকায় রয়েছেন তার বিরুদ্ধে কোনো অবজেকশন জমা পড়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়েও তার নামকে তাকে যদি ট্রাইব্যুনাল মনে করে তিনি অবৈধ তাহলে তার নামও কিন্তু বাদ যেতে পারে। কিন্তু মূলত যেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যে সেই সমস্ত ভোটার যারা নিজেদেরকে বৈধ বলে মনে করেন, যাদের ভোট দেওয়ার অধিকার রয়েছে, সেই সমস্ত ভোটারদের যদি বৈধতা তারা পান ভোট দেওয়ার, তাহলে তাদেরও কিন্তু নাম যুক্ত হওয়ার ক্ষমতা সুযোগ থাকছে। এর আগে পর্যন্ত যেটা মনে হচ্ছিল যে কার্যত কোনো দিশা নেই এই 29 লক্ষ মানুষের যাদেরকে অ্যাডজুডিকেশন তালিকা থেকে যাদের নাম বাদ পড়ে গিয়েছে এবং তাদের কাছে অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে আবেদন করা এবং অপেক্ষা করা ছাড়া কোনো সময় ছিল না। সেখানে দাঁড়িয়ে তাদের জন্য কিন্তু একটা দিশা খুলে গেল, তারা 21 তারিখ এবং 27 তারিখ পর্যন্ত তাদের নাম ওঠার একটা সম্ভাবনা রইল, অর্থাৎ প্রথম দফা নির্বাচনের জন্য হাতে আর 5 দিন বাকি আছে। 21 তারিখ আসতেই 5 দিনের মধ্যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল যত অভিযোগের নিষ্পত্তি করবে, যাদের নাম বৈধ বলে বিচার করবে এবং তাদেরকে উল্লেখ করবে, সেই সমস্ত ভোটাররা তারা কিন্তু প্রত্যেকেই 23 তারিখের নির্বাচনে ভোট দিতে পারবেন। অন্যদিকে 27 তারিখের মধ্যে, অর্থাৎ আরও 11 দিন সময় রয়েছে, এই আগামী 11 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেখানকার ভোটারদের যদি বৈধ বলে মান্যতা দেয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল, তাহলে জাতীয় নির্বাচন কমিশন বাধ্য থাকবে তাদেরকে ভোট দিতে, ভোট দেওয়ার অনুমতি দেওয়া। একটু সঙ্গে থাকো।
এই নির্দেশ যখন সুপ্রিম কোর্টের, তারপরেই এই নির্দেশ শোনার পরে প্রথম প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার শুনবো। এবং কুচবিহারে আমি দিনহাটা থেকে উঠেই হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে আর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি and I'm proud of my judiciary and এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের উপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। মৈত্রী, এটা এই যে দুটো দিন, মানে ধরা যাক যে যদি 23 তারিখে ভোট, তার আগে 21 তারিখে নাম উঠে যাচ্ছে ভোটার তালিকায়, মাঝের এই 48 ঘন্টা, এই 48 ঘন্টা এটা তো মানে মারাত্মক বড় একটা কাজ। একটা সাপ্লিমেন্টারি লিস্ট হবে, যে তালিকা তৈরি হচ্ছে সেই তালিকার সঙ্গে বেশ কিছু নাম যোগ হবে। সে বিষয়ে কমিশন কিছু বলছে, বা সেই বিষয়ে কমিশন কি সুপ্রিম কোর্টে কিছু জানিয়েছে যে এই কাজটাও তো খুব একটা সহজ কাজ নয়, বেশ কঠিন কাজ? দেখো, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে যেহেতু আজকেই এই অর্ডার আপলোড করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে, 13 তারিখ এই মামলার শুনানি হলো, ওপেন কোর্টে মামলার রায়দান করেনি সর্বোচ্চ আদালত, এবং আজকে এই মামলার রায় আপলোড করা হয়েছে। ফলে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে, তাদের তরফ থেকে কোনো মেনশন করা হয় কিনা বা কোনো বক্তব্য তুলে ধরা হয় কিনা সেটা এখনো জানা যায়নি। যদি কমিশনের তরফ থেকে সর্বোচ্চ আদালতে কোনো বক্তব্য তুলে ধরতে হয়, তাহলে হয়তো তারা আগামীকাল সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। আবার যদিও কমিশনের তরফ থেকে এখন এই বিষয় নিয়ে কিছু বলা হয়নি, কিন্তু যদি শেষ শুনানির কথা আমরা মাথায় রাখি, তাহলে সেদিন কিন্তু বারবার করে কমিশনের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট ডিএস নাইডু, তিনি বারবার করে এই বিষয়টা উল্লেখ করছিলেন যে আরপি অ্যাক্ট 1951 অনুযায়ী নির্বাচনের জন্য ভোটার তালিকা ফ্রিজ হওয়ার যে শেষ দিন, সেটা কিন্তু নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেটে, এবং সেখানেই কিন্তু বিচারপতিরা তারা কিন্তু উল্লেখ করেছিলেন যে কিন্তু তার ওপরেও তাদের হাতে, অর্থাৎ সর্বোচ্চ আদালতের হাতে একটা ক্ষমতা রয়েছে, যেটা আর্টিকেল 142, তাদের হাতেও কিছুটা প্রভিশন রয়েছে, কিছুটা ক্ষমতা রয়েছে, অতিরিক্ত ক্ষমতা। সেই ক্ষমতাই তারা এবার প্রয়োগ করেছেন। ফলে এবার দেখার যে জাতীয় নির্বাচন কমিশন এর পাল্টা কোনো যুক্তি সর্বোচ্চ আদালতে দেয় কিনা। তবে যেটা মনে করা হচ্ছে, অবশ্যই নিঃসন্দেহে এটা জাতীয় নির্বাচন কমিশনের কাজটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দিল। তার কারণ 21 তারিখের মধ্যে যাদের নাম ক্লিয়ার হচ্ছে তাদের নাম তোলা এবং তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করা। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন কি নতুন মেকানিজম নেয়, সেটাও কিন্তু নজরে রাখতে হবে এই ব্যক্তিদের ক্ষেত্রে। অতনু, ধন্যবাদ মৈত্রী। 26-এর ভোটে এবার নজিরবিহীন ঘটনা, সুপ্রিম কোর্টের নির্দেশ, দুদিন আগে ভোটে নাম, অর্থাৎ ভোটার তালিকা নাম তোলার সুযোগ থাকলো ভোটের 48 ঘন্টা আগে, অর্থাৎ যদি নিষ্পত্তি হয়ে যায় 21 তারিখে, তাহলে 23-এ প্রথম দফার ভোটে ভোট দেওয়া যাবে। ঠিক দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে 29-এ ভোট। সেক্ষেত্রে যদি 27 তারিখের মধ্যে নাম তোলা যায়, তাহলে তিনি ভোট দিতে পারবেন দ্বিতীয় দফার ভোটে, অর্থাৎ 29 এপ্রিল। ছাড়পত্র যদি 27 তারিখ মিলে যায়, অর্থাৎ দুদিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলে ভোটের সুযোগ থাকছে। কমিশনকে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গণতন্ত্রের জয় বলে আমি মনে করি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরন্তর লড়াই, যাদের নাম বাদ গিয়েছিল তাদের কোনো গাফিলতি ছিল না, তা সত্ত্বেও গায়ের জোরে নির্বাচন কমিশনের দ্বারা তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এটা আমাদের কাছে অনেক বড় খবর। যেটা পরিষ্কার যে 21 তারিখ পর্যন্ত যত অ্যাপিল ডিসাইড হবে, যদি ইনক্লুশন হয় সেগুলো অ্যাড হবে, এবং ওপাশে হচ্ছে 27 তারিখ সেকেন্ড ফেজে যতগুলো অ্যাপিল অ্যালাউ করবে যাদের নাম, তাদের নাম ইনক্লুড হবে। অতএব আমরা যা চেয়েছিলাম তা সেটা হলো। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে ভোটারের নাম কাটা হয়েছে, তো বেনজির।
সুপ্রিম কোর্ট এই কথা আগেই বলেছিলেন। তো নজিরবিহীন তো পুরোটাই, অন্য রাজ্য থেকে জজ সাহেবদের নিয়ে এসে ইয়ে করতে হচ্ছে, এসআইআর করাতে হচ্ছে, জজ সাহেবদের কার্যত পণবন্দি করে রাখছে দুষ্কৃতীরা। এসবের জন্য তৃণমূল দায়ী। মহামান্য সুপ্রিম কোর্ট যেটা করেছেন সেটা স্বাভাবিক, 142 দ্বারা বহু জায়গায় অ্যাপ্লাই করেছেন এবং সেটাই হয়ে থাকে। কিন্তু আমাদের বাহাদুরি নেওয়ার মতন কি হলো কে জানে? ওনারা চেয়েছিলেন নাকি? ওনারা মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমানদের রাখতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই সেটাকে অ্যালাউ করেননি। মৈত্রী, একটা বিষয় বোঝার চেষ্টা করব, এই সুপ্রিম কোর্টে যখন শুনানি চলছিল সেই শুনানিতে এরকম পর্যবেক্ষণ ছিল যে এবার ভোট দিতে না পারা মানে ভোটাধিকার চলে যাওয়া নয়, ভোটাধিকার থাকছে, এবার যদি নাও ভোট দিতে পারেন। আবার সেই সুপ্রিম কোর্ট থেকেই এই নির্দেশ চলে এলো যে এবারে যদি দুদিন আগেও, ভোটের দুদিন আগেও নিষ্পত্তি হয়ে যায় ট্রাইব্যুনালে, তাহলে একজন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই জার্নিটুকু খুব সংক্ষেপে একটু আমি জানতে চাইব। অথবা দেখো, যদি সর্বোচ্চ আদালতের বক্তব্য আসে নিঃসন্দেহে, তুমি যে দুটো বিষয় বললে, যে দুটো বিষয় কিন্তু প্রাথমিকভাবে সর্বোচ্চ আদালতের তরফ থেকে এটা উল্লেখ করা হয়েছিল যে তারা ভোটাধিকার রাখার বা একজন ব্যক্তির ভোট দেওয়ার যে অধিকার, সেই বৃহত্তর অধিকারের উপর তারা বেশি গুরুত্ব দিচ্ছিলেন এবং সেই কারণে তারা ট্রাইব্যুনাল গঠন করেছিলেন, অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এবং যেহেতু বারবার করে তাদের বক্তব্য এটা উঠে এসেছিল, যেহেতু দুটি সাংবিধানিক প্রতিষ্ঠান অর্থাৎ রাজ্য সরকার এবং জাতীয় নির্বাচন কমিশন, তাদের মধ্যে যেহেতু একটা বড়সড় ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভোটারদের অধিকার রক্ষার জন্য তারা এই অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং জুডিশিয়াল অফিসার তারা নিয়োগ করেছেন এবং তাদের লক্ষ্য ছিল যে বৃহত্তর অধিকারটাকে রক্ষা করা। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে শুনানির প্রথম দিন থেকে, বাংলায় এসআইআর মামলার শুনানির প্রথম দিন থেকে কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্তই হন বা বিচারপতি জয়মাল্য বাগচি, তারা কিন্তু বারবার করে এই বিষয়টিকে জোর দিয়ে এসেছেন যে একজন ভোটারের অধিকার, অর্থাৎ একজন বৈধ ভোটারের অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয়, সেই বিষয়টাকে তারা এনশিওর করবেন। এবং কোথাও একটা গিয়ে সম্ভবত শেষ শুনানির পরেই সর্বোচ্চ আদালত এটা রিয়েলাইজ করেছে যে একের পর এক যেভাবে আবেদন তাদের কাছে আসছিল এবং যাদের কাছে পাসপোর্ট ছিল, আধার কার্ড ছিল এবং তাদের আবেদন সর্বোচ্চ আদালতের কাছে এসে পৌঁছাচ্ছিল, তার কারণ ট্রাইব্যুনাল তখনও ফাংশনিং হতে শুরু করেনি। এবং যে সংখ্যায়, যে ব্যক্তিতে আবেদন জমা পড়েছিল, যদি বিহার এসআইআর এর কথা মাথায় থাকে তাহলে বিহার এসআইআর-এও কিন্তু নাম বাদ দিয়েছিল, কিন্তু নাম বাদ যাওয়ার পর কিন্তু হাতে গোনা আপিল জমা পড়েছিল। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বাংলার এসআইআর-এ দেখা গেল যখন 29 লাখ নাম বাদ গেল, সেখানে আপিল জমা পড়লো কিন্তু 34 লাখেরও বেশি, এবং সেটাও কিন্তু 11 এপ্রিলের হিসেব অনুযায়ী। ফলে আজ পর্যন্ত হয়তো সেই সংখ্যাটা আরো অনেক বেশি হয়েছে। ফলে কোথাও একটা যে সর্বোচ্চ আদালত এটা রিয়েলাইজ করেছে যে এত যে আবেদন যারা জমা দিচ্ছেন তাদের মধ্যে নিঃসন্দেহে প্রচুর বৈধ ভোটার রয়েছেন যাদের নাম বাদ যাচ্ছে। এবং এখানে আরো একটা ফ্যাক্টর হয়তো যাতে এবারে ভোটের সুযোগ পান, এবার অন্তত ভোট দেওয়ার সুযোগ পান, সেজন্যই আজকের এই সুপ্রিম নির্দেশ। ধন্যবাদ মৈত্রী।